সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের টপিকস হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। গত ক্লাসে শিক্ষার্থীরা আমরা 3 ধরনের পেশি সম্পর্কে জেনেছি। এখন আমরা আজকে সেই পেশি আসলে ধাক্কা দেয় না কিন্তু টান পড়ে সেটা সম্পর্কে আমরা জানবো। যেমন আমাদের কনুই, হাতের কনুই ভাঁজ করা এবং সোজা করা, এখানে 2 ধরনের পেশি কাজ করে, বাইসেপস এবং ট্রাইসেপস। তাহলে এই পেশিগুলো সংকুচিত হয় এবং প্রসারিত হয়, এভাবে করেই বা শিথিল হয়ে পড়ে। প্রথমে সংকুচিত হয় এবং পরবর্তীতে শিথিল হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এখন আমরা দেখি কিভাবে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এখানে আমি লিখেছি কঙ্কালিক পেশি জোড়া জোড়ায় অবস্থান করে। কঙ্কালিক পেশি বলতে শিক্ষার্থীরা ঐচ্ছিক পেশিকে বোঝায়, যে পেশির সঞ্চালন আমাদের অর্থাৎ প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করে, তাকে বলা হয় কঙ্কালিক পেশি বা ঐচ্ছিক পেশি। আমাদের যেমন হাত ও পায়ের পেশিগুলো হচ্ছে এই ধরনের পেশি। তাহলে এগুলো জোড়া জোড়ায় অবস্থান করে, যেমন বাইসেপস এবং ট্রাইসেপস। বাইসেপস এর অবস্থান হচ্ছে আমাদের রেডিয়াসের উপরে এবং এই বাইসেপস কনুই ভাঁজ করতে সাহায্য করে, এবং ট্রাইসেপস পেশি আলনার নিচে অবস্থান করে এবং এটি কনুইকে সোজা করতে সাহায্য করে থাকে। পেশিগুলো সংকুচিত হয় অর্থাৎ টান দেয় কিন্তু ধাক্কা দিতে পারে না। পেশি নিজে বাঁকা হয় না, সন্ধিকে বাঁকায়। তাহলে আমরা এখান থেকে জানলাম যে পেশি নিজে বাঁকা হয় না, অর্থাৎ আমার এটা জয়েন্ট। আমরা যদি আমাদের এই হাতটাকে লক্ষ্য করি, এখানে আমাদের একটা অস্থিসন্ধি রয়েছে। তাহলে এখানে যে পেশিগুলো আছে বাইসেপস এবং ট্রাইসেপস, বাইসেপস কনুই ভাঁজ করতে সাহায্য করছে এবং ট্রাইসেপস কনুই সোজা করতে সাহায্য করছে। এবং এখানে যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটার মাধ্যমে পেশির সংকোচনের মাধ্যমে আমার হাতটা ভাঁজ হয়ে যখন যায় তখন দুটা পাশাপাশি চলে আসে আমার, অর্থাৎ হিউমেরাসের কাছাকাছি রেডিয়াস এবং আলনা চলে আসে। তাহলে এভাবে করে পেশি টান দেয় কিন্তু আসলে ধাক্কা দেয় না। এরপর আমরা চলে যাব যে টপিক, সেটা হচ্ছে লিভার। লিভার, এটা ফিজিক্সেও আছে। লিভার, এখানে আমাদের অস্থি ও পেশির আন্তঃক্রিয়াকে একটি সাধারণ যন্ত্রের সাথে তুলনা করা হয়, একে বলা হচ্ছে লিভার। লিভার আসলে এক ধরনের সরল যন্ত্র, এর মাধ্যমে সহজে কাজ সম্পন্ন করা হয়ে থাকে। আমরা লিভারকে যদি পর্যবেক্ষণ করি, লিভারের 4টা উপাদান আছে, 4টা অংশ আছে। 1 হচ্ছে লিভারের বাহু, 2 হচ্ছে ফালক্রম বা পিভট, 3 বল বা প্রচেষ্টা, 4 ভার বা ভারী বস্তু। প্রথমে লিভারের বাহু। এখানে লিভারের বাহু প্রাণীর ক্ষেত্রে অস্থিগুলো বাহু হিসেবে কাজ করে, ফালাক্রম বা পিভট হিসেবে কাজ করে, অস্থিসন্ধি বা জয়েন্ট। তারপর বল বা প্রচেষ্টা, পেশি যে সব বল সরবরাহ করে সেটাই বল বা প্রচেষ্টা হিসেবে কাজ করে এবং দেহের যে কোনো অংশের ওজনটাই ভার হিসেবে কাজ করে থাকে। শিক্ষার্থীরা, এখন আলোচনা করব লিভারের প্রকারভেদ। লিভার 3 প্রকার। 1 হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার। 2 দ্বিতীয় শ্রেণীর লিভার। এবং সবশেষে 3 হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এখানে আমি প্রথম শ্রেণীর লিভারে একটা সংক্ষেপে লিখব ই এফ এল এফ এল ই এফ ই এল। শিক্ষার্থীরা, প্রথমেই আমি প্রথম শ্রেণীর লিভার নিয়ে আলোচনা করব। ই হচ্ছে এফোর্ট বা বল, এফ হচ্ছে ফালাক্রম, আর এল হচ্ছে লোড বা ভার। তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ফালাক্রমটা মাঝখানে থাকবে। যে ধরনের লিভারে প্রচেষ্টা বল বা প্রচেষ্টা এবং ভারের মাঝখানে ফালাক্রম থাকে, সেই ধরনের লিভারকে বলা হয়
প্রথম শ্রেণীর লিভার। অর্থাৎ ফালাক্রম বা পিভটটা মাঝখানে থাকবে, একদিকে বল এবং অন্যদিকে ভার কাজ করবে। আমাদের মাথা ও ঘাড়ের সংযোগস্থল এই ধরনের লিভার। এখানে আমাদের উদাহরণে এছাড়াও সাধারণভাবে কাঁচি, আমরা যে কোনো কিছু দিয়ে কাটি, কাঁচিও হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তাহলে এখানে আমাদের এফ হচ্ছে ফালাক্রম, যেটা মাঝখানে থাকবে। যেমন এখানে করটি, আমাদের মাথার করটিটা, মাথার খুলি বা করটিটা হচ্ছে লিভারের বাহু হিসেবে কাজ করে। এবং এখানে আমাদের সন্ধিস্থল, আমাদের প্রথম অস্থি, তোমরা এই অধ্যায়ে আগে জেনেছো যে প্রথম অস্থির নাম হচ্ছে অ্যাটলাস। তাহলে আমাদের করটির সাথে অ্যাটলাসের যে অস্থি সন্ধি, সেটা ফালাক্রম বা পিভট হিসেবে কাজ করে। এবং মাথার পেছনে যে পেশিগুলো আছে, সেই পেশিগুলো এখানে ফোর্স বা এফোর্ট বা বল বা প্রচেষ্টা হিসেবে কাজ করে। এবং মাথার ওজনটা বা ভারটাই হচ্ছে লোড বা ভার হিসেবে কাজ করে। তাহলে এভাবে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে লোড বা ভারটা মাঝখানে অবস্থান করে এবং একদিকে প্রচেষ্টা, অন্যদিকে পিভট বা ফালাক্রম থাকে। যেমন আমরা যদি পায়ের গোড়ালির উপর, পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়াই, তখন এই ধরনের লিভার তৈরি হয়, বা ঠেলা গাড়ি, এই ধরনের লিভার। তাহলে এই ধরনের লিভারে লোডটা থাকবে, ওজনটা থাকে মাঝখানে, একদিকে প্রচেষ্টা এবং অন্যদিকে পিভট কাজ করে। যেমন পায়ের গোড়ালি, আমরা যখন পায়ের উপর ভর করে দাঁড়াই, আমাদের আঙুলের যে অস্থি সন্ধিগুলো, সেগুলো পিভট হিসেবে কাজ করে। এবং দুই পায়ের বাহুগুলো বাহু হিসেবে কাজ করে। এবং এখানে যে পায়ের মধ্যে যে পেশি আছে, এবং পায়ের মধ্যে পেশির সাথে যে টেন্ডন আছে, সেই টেন্ডন এবং পেশি প্রচেষ্টা হিসেবে কাজ করে। এভাবে করে এই ধরনের লিভার সৃষ্টি হয়। সবশেষে তৃতীয় শ্রেণীর লিভারে আমরা যাব। তৃতীয় শ্রেণীর লিভারে আমরা দেখতে পাচ্ছি যে এফোর্ট বা প্রচেষ্টাটা মাঝখানে থাকে, একদিকে পিভট এবং অন্যদিকে ভার অবস্থান করে। যেমন আমাদের হাতের দিকে যদি তাকায়, আমাদের এই হাতের অস্থি সন্ধি হচ্ছে এই ধরনের লিভার। আমাদের হাত এই ধরনের লিভার। এখানে আমার হাতের কনুইটা হচ্ছে যে ভারবাহু, এখানে যে জয়েন্টটা আছে, সেই অস্থি সন্ধিটা হচ্ছে এখানে ফালাক্রম বা পিভট। এবং বাইসেপস পেশি এখানে প্রচেষ্টা হিসেবে কাজ করে বা এফোর্ট হিসেবে কাজ করে। এবং আমরা হাতে, যেমন আমার হাতে মার্কার নিয়েছি, বা হাতের ভারটা, সেটাই লোড বা ভার হিসেবে কাজ করে। তাহলে এইভাবে আমরা তিন ধরনের লিভার হিসেবে জানলাম। এই তিন ধরনের লিভার আমাদের কঙ্কালতন্ত্রে পাওয়া যায়। শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির ভূমিকা। এখানে আমাদের হাঁটু সন্ধি ফিমার, প্যাটেলা এবং টিবিও ফিবুলা, এগুলো নিয়ে গঠিত। এবং এই হাঁটু সন্ধিতে যে পেশিগুলো কাজ করে, সেগুলো সংকোচন, প্রসারণ অথবা শিথিলতার মাধ্যমে আমরা হাঁটু ভাঁজ করতে পারি এবং আবার প্রসারিত করতে পারি। এখানে আমাদের হাঁটু সন্ধির উপরে আছে ফিমার এবং নিচে আছে টিবিয়া ও ফিবুলা। এবং এছাড়া তাদের মাঝখানে গোলাকার একটা অস্থি থাকে, প্যাটেলা। প্রথমে উরুর অস্থি অর্থাৎ ফিমার সংলগ্ন সামনের ও পেছনের পেশির সংকোচন প্রসারণের দ্বারা হাঁটু ভাঁজ হয় এবং প্রসারিত হয়। এখন প্রথমে আমরা দেখব যে উরুর পেছনে কোন পেশি থাকে। উরুর পেছনে থাকে হ্যামস্ট্রিং পেশি বা বাইসেপস ফিমোরিস। তাহলে উরুর পেছনে থাকে হ্যামস্ট্রিং পেশি বা বাইসেপস ফিমোরিস, এবং উরুর সামনে থাকে কোয়াড্রিসেপস ফিমোরিস। এই দুটো পেশির নাম তোমাদের মনে রাখতে হবে, বাইসেপস ফিমোরিস এবং কোয়াড্রিসেপস ফিমোরিস। এখন আমরা দেখব এই দুই ধরনের পেশি কিভাবে আমাদের হাঁটু ভাঁজ করতে এবং হাঁটুকে প্রসারিত করতে বা সোজা করতে সাহায্য করে। প্রথম যে পেশি বাইসেপস ফিমোরিস আমাদের হাঁটু ভাঁজ করতে সাহায্য করে। এই পেশির সংকোচনে আমাদের হাঁটু ভাঁজ হয়ে যায়, এবং কোয়াড্রিসেপস ফিমোরিস পেশির সংকোচনে আমাদের
হাঁটুর সন্ধির প্রসারণ ঘটে, অর্থাৎ হাঁটু সোজা হয়। এখন আমরা দেখব যে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখেছি যে এই পেশি অর্থাৎ বাইসেপস ফিমোরিস পেশি ইস্টিয়াম অংশ থেকে উৎপন্ন হয়ে টিবিয়ার উপরে যুক্ত হয়, ফিমারের পিছন দিয়ে গিয়ে টিবিয়ার উপরে যুক্ত হয় এবং এর সংকোচনে হাঁটু ভাঁজ হয়ে যায়। আর কোয়াড্রিসেপস ফিমোরিস উৎপত্তি লাভ করে শ্রোণীচক্র এবং ফিমারের শীর্ষ দেশ থেকে উৎপত্তি লাভ করে। এটি শ্রোণীচক্র প্লাস দিয়েছি আমি, শ্রোণীচক্র ও ফিমারের শীর্ষ দেশ থেকে উৎপন্ন হয়ে প্যাটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এই জায়গাটা তোমরা এইভাবে লিখেও মনে রাখতে পারবে, পরীক্ষায় তোমরা বর্ণনা আকারে দিবে, এটা জাস্ট মনে রাখবে কিভাবে সেই সুবিধার জন্য আমি এভাবে দেখিয়েছি যে শ্রোণীচক্র এবং ফিমারের শীর্ষদেশ থেকে এই পেশি অর্থাৎ কোয়াড্রিসেপস ফিমোরিস উৎপন্ন হয়ে প্যাটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সাথে যুক্ত হয় এবং এই পেশির সংকোচনে হাঁটু সন্ধির প্রসারণ ঘটে থাকে। তাহলে এখানে পেশিগুলো ফ্লেক্সর এবং এক্সটেন্সর পেশি হিসেবে কাজ করে এবং এভাবে আমাদের হাঁটু আমরা সঞ্চালন করতে পারি, অর্থাৎ হাঁটু ভাঁজ করতে পারি এবং প্রসারিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি অস্থিভঙ্গ সম্পর্কে তোমাদের জানাবো। অস্থিভঙ্গ মানে তোমরা বুঝতে পারছো যে দুর্ঘটনাজনিত কারণে বা চাপের কারণে বা কোনো রোগের কারণে যদি অস্থির হাড়গুলো অস্থি বা হাড় ভেঙে যায় বা সেখানে ফাটল সৃষ্টি হয় তাকে বলা হয় অস্থিভঙ্গ। এখন আমরা দেখব এর প্রকারভেদ। অস্থিভঙ্গ 3 ধরনের হয়ে থাকে শিক্ষার্থীরা, আমি নামগুলো কমা দিয়ে লিখছি। সাধারণ, যৌগিক এবং জটিল। সাধারণ অস্থিভঙ্গে অস্থি হাড় ফেটে যায় কিন্তু ত্বক ভেদ করে হাড় বাইরে বের হয়ে আসে না, এই ধরনের অস্থিভঙ্গকে বলা হয় সাধারণ। আর যৌগিক হচ্ছে যে অস্থিভঙ্গের কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে যদি অস্থি ফেটে বাইরে বের হয়ে আসে তখন তাকে বলা হচ্ছে যৌগিক। এবং জটিল যে অস্থিভঙ্গ, এখানে হাড়, অস্থিসন্ধি এবং লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়, ছিঁড়ে যায়, এই ধরনের অস্থিভঙ্গকে বলা হচ্ছে জটিল অস্থিভঙ্গ। এখন আমরা চলে যাব লক্ষণে। শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার জন্য আমি এখানে কমা কমা দিয়ে লিখেছি। দেখো, প্রথমে ব্যথা, আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা অনুভব হবে এবং আঘাতপ্রাপ্ত স্থান যে জায়গায় অস্থি ভেঙে যাবে সেই জায়গাটা ফুলে যাবে এবং অনুভূতিহীন হয়ে যাবে, অঙ্গ বিকল হয়ে যাবে। আমার পায়ে বা হাতে বা শরীরের কোনো অঙ্গে যদি ফ্র্যাকচার হয় বা অস্থি ভেঙে যায় তাহলে সেই অঙ্গ কিন্তু বিকল হয়ে যাবে, ওটা দিয়ে আর নাড়াচাড়া করতে পারবো না। এরপর আমি প্রাথমিক চিকিৎসায় লিখেছি যে নিরাপদ স্থানে রোগীকে সরাতে হবে। নিরাপদ স্থানে সরানো, যদি আঘাতের কারণে রোগীর রক্তক্ষরণ শুরু হয় সেক্ষেত্রে তার রক্তক্ষরণ বন্ধ করার ব্যবস্থা করতে হবে এবং রোগীর যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে রোগীকে শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক হয় সে ব্যবস্থা করতে হবে। সাপোর্টের ব্যবস্থা করতে হবে, এখানে ভাঙা অংশটাতে কাঠি বা কাঠের টুকরার মাধ্যমে বেঁধে সাপোর্ট দিতে হবে এবং আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা কমানোর জন্য বরফ ব্যবহার করতে হবে। ব্যান্ডেজ বা স্প্লিন্ট বাঁধা, এটাই অর্থাৎ আঘাতপ্রাপ্ত স্থানটাতে ব্যান্ডেজ করতে হবে এবং প্রয়োজনে কাঠের টুকরা বাঁধতে হবে এবং ঔষধ, ব্যথানাশক, রোগীকে ব্যথা কমানোর জন্য তৎক্ষণাৎ স্পিরিন বা ব্যথানাশক ওষুধ, ব্যথা কমানোর ওষুধ খাওয়াতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি চিকিৎসায়। চিকিৎসাতে প্রথমে আছে প্রতিকার। প্রতিকারের ক্ষেত্রে রোগীকে ওষুধ দিতে হবে এবং স্যালাইন, তার শিরাপথে প্রয়োজন হলে স্যালাইন ডাক্তারি দেওয়ার ব্যবস্থা করবে। রিডাকশন, আমি একটা শব্দ লিখেছি, লিগামেন্ট যদি ছিঁড়ে যায় সেই লিগামেন্টকে নির্দিষ্ট স্থানে আনার ব্যবস্থা করা হচ্ছে, রিডাকশন। এরপর আমি লিখেছি ইমোবিলাইজেশন। ইমোবিলাইজেশন হচ্ছে প্রয়োজনে প্লাস্টার করতে হবে ভাঙা অংশে, অথবা যদি অপারেশন লাগে সার্জিক্যাল বা শল্য চিকিৎসার মাধ্যমে সেখানে অপারেশনের ব্যবস্থা করা এবং প্রয়োজন হলে সেখানে ফিজিওথেরাপির ব্যবস্থা করা। আর প্রতিরোধ ব্যবস্থায় আমি লিখেছি প্যাড ব্যবহার করা, অস্থি না ভাঙার জন্য প্যাড ব্যবহার করা, হেলমেট ব্যবহার করা এবং খেলার সরঞ্জাম
যেমন ক্রিকেট খেলায় যেখানে প্যাড এবং হেলমেট ব্যবহার করা সেখানেও আসবে এগুলো। খেলার সরঞ্জাম, নিরাপত্তার জন্য খেলার সরঞ্জামগুলো ব্যবহার করা। এছাড়া এখানে নিরাপত্তা কথাটা লিখেছি যে সাবধানে শিশু এবং যারা বয়স্ক আছে যে সাবধানে চলাচল করা, যেন তাদের বাসার পরিবেশটা বা বাথরুমটা পিচ্ছিল না হয়, নিরাপত্তা যেন বজায় থাকে। চেয়ার বা উঁচু স্থানে না ওঠা, অনেক সময় চেয়ার বা উঁচু স্থান থেকে পড়েও ফ্র্যাকচার হতে পারে। তাহলে শিক্ষার্থীরা এই ছিল অস্থিভঙ্গ। এরপর আমি যে টপিকসটাতে যাব সেটা হচ্ছে স্থানচ্যুতি বা সন্ধিচ্যুতি। দুটি অস্থি যেখানে এসে মিলিত হয় তাকে বলা হয় স্থানচ্যুতি বা সন্ধিচ্যুতি। কোনো কারণে যদি এখান থেকে অস্থি সরে যায় তখন তাকে বলা হচ্ছে সন্ধিচ্যুতি বা স্থানচ্যুতি। লক্ষণ, শিক্ষার্থীরা লক্ষণ, অস্থিভঙ্গের সাথে লক্ষণ প্রথম দুটি পয়েন্ট মিলে যাবে, অর্থাৎ যে জায়গাটায় স্থানচ্যুতি হয়েছে সেই জায়গাটায় ব্যথা অনুভব হবে। এবং এখানে আমি পরের পয়েন্টে এখানে লিখেছিলাম ফোলা, সেই স্থানটা ফুলে যাবে। এছাড়াও স্থানচ্যুতি যদি হয় তা ওটা তার নাড়াচাড়া করতে পারবে না, রোগীর নাড়াচাড়ায় অসুবিধা দেখা দিবে। এরপরে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসায় স্থানচ্যুত স্থানটাতে যদি ফুলে যায় সেক্ষেত্রে বরফ দিতে হবে, এবং যদি ক্ষত স্থানের সৃষ্টি হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেখানে ব্যান্ডেজ দিতে হবে। এরপরে চিকিৎসার ক্ষেত্রে রোগীকে অবশ্যই ব্যথানাশক ওষুধ দিতে হবে এবং ব্যথা কমানোর ওষুধ দিতে হবে। রিডাকশনটা হচ্ছে যে স্থানচ্যুত অবস্থাটাকে পূর্বের অবস্থায় আনানোর ব্যবস্থা করা, এবং প্রয়োজনে ব্যান্ডেজ দিতে হবে। তারপরে আমি যে টপিকটাতে চলে যাব সেটা হচ্ছে মচকানো। শিক্ষার্থীরা, মচকানো এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। মচকানো, এই মচকানো কাকে বলে? আঘাতপ্রাপ্ত স্থানে কোনো কারণে যদি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা ছিঁড়ে যায় সেই অবস্থাকে বলা হয় মচকানো। মচকানোর লক্ষণগুলো, মচকানো স্থানটাতে ব্যথা অনুভব হবে, ফুলে যাবে এবং ত্বকের রং পরিবর্তন হয়ে যাবে। মচকানো স্থানে ত্বকের রং পরিবর্তন হয়ে যাবে। এরপরে রোগ নির্ণয়, কিভাবে আমরা মচকানো রোগটা নির্ণয় করতে পারবো। এই রোগ নির্ণয়ের জন্য এক্সরে বা রেডিওথেরাপির মাধ্যমে নির্ণয় করা যায়। বাইরের দিক থেকে দেখেও অনেক সময় মচকানোটা অনুভব করা যায়। এরপরে আমি লিখেছি যে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে মচকানো স্থানটা ফুলে যায়, ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে ওখানে বরফ দিতে হবে এবং যে জায়গাটাতে মচকানো অনুভব হয়েছে সেই জায়গাটা উপরে তুলে রাখার ব্যবস্থা করতে হবে এবং ব্যথানাশক ওষুধ দিতে হবে, রোগীকে বিশ্রামে রাখতে হবে। এছাড়া আরো রয়েছে, এবং সবশেষে যে চিকিৎসা সেটা হচ্ছে রাইস, একটা শব্দ শিক্ষার্থীরা, RICE, রাইস। রাইস কে যদি আমরা ইয়ে করি, আরতে হচ্ছে রেস্ট বা বিশ্রাম নিতে হবে, আইতে হচ্ছে আইস বা বরফ দিতে হবে রোগীকে, সি হচ্ছে কম্প্রেশন, ক্ষতস্থানটা পরিষ্কার করতে হবে। এবং আমি রাইস শব্দটা লিখছি শিক্ষার্থীরা, RICE, এবং ই হচ্ছে ইলিভেশন। ইলিভেশন হচ্ছে ওই উচ্চতায় রাখা। তাহলে এই রাইসের মাধ্যমে যদি জটিল মচকানো হয়, মচকানোটা যদি গুরুতর পর্যায়ে হয়, সেক্ষেত্রে রাইসের মাধ্যমে, রাইস শব্দটা মনে রাখতে হবে, এটার মাধ্যমে চিকিৎসা করতে হবে। রাইস হচ্ছে রেস্ট, আইস, কম্প্রেশন এবং ইলিভেশন। সবশেষে তোমাদের যেটা আছে অস্থিসন্ধি, যেখানে অস্থিসন্ধি সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে জেনেছো। দুটি অস্থির সংযোগ স্থল যেখানে এসে মিলিত হয় সেটাকে বলা হয়ে থাকে অস্থিসন্ধি। নবম দশম শ্রেণীতে তোমরা 3 ধরনের অস্থিসন্ধি সম্পর্কে জেনেছো: অনড়, ঈষৎ সচল এবং সচল অস্থিসন্ধি। অনড় অস্থিসন্ধি তোমরা জানো যে একেবারেই নড়াচড়া করানো যায় না, যে অস্থিসন্ধিগুলো সেগুলো হচ্ছে অনড় অস্থিসন্ধি, যেমন আমাদের করটি। আর ঈষৎ সচল হচ্ছে কিছুটা নড়াচড়া করানো যায়, এদের প্রান্তভাগ তরুণাস্থিময় থাকে, যেমন আমাদের মেরুদণ্ড। আর সচল অস্থিসন্ধি হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট,
সাইনোভিয়াল অস্থিসন্ধি, যেমন সাইনোভিয়াল অস্থিসন্ধি পূর্ণ সচল অস্থিসন্ধি বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ।